খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দেশ জুড়ে গ্যাসের ভয়ঙ্কর সংকট, জরুরি পরিস্থিতিতে এসমা জারি কেন্দ্রের, কারা পাবেন আগের সিলিন্ডার? যুদ্ধে জেরবার দক্ষিণ এশিয়া, বন্ধ সমস্ত স্কুল কলেজ, জ্বালানি বাঁচাতে 3 দেশে জরুরি পদক্ষেপ। ভোটের আগে তৃণমূল ছাড়ছেন হেভিওয়েট মন্ত্রী, মমতার সঙ্গে দূরত্ব ঘিরে তুঙ্গে জল্পনা। এবার থেকে 1000 কেজি বোমা বহনক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, হামলা আরো জোরালো করার হুঁশিয়ারি ইরানে। যুবসাথী টাকা ঢুকতেই বিতর্ক, কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার পেয়েও কারা পেলেন নতুন প্রকল্পের সুবিধা। মোদির একটা ফোনেই থেমে যেতে পারে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে দাবি আরবের রাষ্ট্রদূতের। আসছে বিস্তারিত খবরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দেশ। তেল সরবরাহ নিয়ে এখনো পর্যন্ত সমস্যা না হলেও দেশ জুড়ে রান্নার গ্যাস সরবরাহে ইতিমধ্যেই ঘাটতি দেখা দিচ্ছে। আগামী দিনে সংকট আরও গুরুতর হতে পারে। এই পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন অর্থাৎ এসমা জারি করল কেন্দ্র। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে সরকার। বিজ্ঞপ্তি জারি করে সাফ বলে দেওয়া হলো, এবার থেকে গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। মোদী সরকারের আগে জানিয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইচ্ছামতো গ্যাস বুকিং করা যাবে না। প্রথমে বলা হয় 21 দিন অন্তর অন্তর গ্যাস বুক করা যাবে। মঙ্গলবার সেই নিয়মও বদলে বলা হয়েছে গ্যাস বুকিং করতে হবে অন্তত 25 দিনের ব্যবধানে। কেন্দ্রের দাবি, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই বুকিং সময়সীমায় 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। সব তেল কোম্পানিগুলিকে ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এলপিজি বা রান্নার গ্যাসের উপাদান চাঙ্গা রাখতে বলা হয়েছে। এই সংকটের পরিস্থিতিতে কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে, কোন কোন ক্ষেত্রকে বেশি গুরুত্ব দেওয়া হবে, বিজ্ঞপ্তি জারি করে সেটাও জানিয়ে দিয়েছে মোদী সরকার। যুদ্ধ পরিস্থিতিতেও স্বাভাবিক থাকবে পিএনজি, যে গ্যাস সরাসরি পাইপলাইনের মাধ্যমে বাড়ির রান্নাঘরে পৌঁছায়, সেই পরিষেবায় প্রভাব পড়বে না। সিএনজি পরিষেবা বাড়তি গুরুত্ব দিয়ে 100% বজায় রাখা হবে। যানবাহন, অটো এবং পণ পরিবহনে গ্যাস সরবরাহ চলবে। গৃহস্থলের গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না। রান্নার গ্যাসে কোনো কাটছাট করা হবে না। শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের বরাদ্দ কমানো হতে পারে। চা শিল্প ও উৎপাদন ক্ষেত্রে গত 6 মাসে যে হারে গ্যাস ব্যবহৃত হয়েছে সেটার 80% সরবরাহ করা হবে। সার উৎপাদন সংস্থার ক্ষেত্রে বরাদ্দ করা হবে গত 6 মাসে 70% গ্যাস। তেল শোধনাগার সরবরাহ করা হবে 65% গ্যাস। রেস্তোরাঁগুলির জন্য বরাদ্দ গ্যাসের সরবরাহ নির্ধারণ করার জন্য পৃথক কমিটি গড়া হচ্ছে। এমনিতেই তো এসআইআর এর আতঙ্কে ঘুম উড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আবার ধর্নায় বসে পড়েছেন। তার মধ্যে বিজেপিকে কি করে সামলাবেন, এসআইআর এর বিরুদ্ধে কি করে লড়বেন, নিজের দলের মধ্যেই এমন অনেকেই রয়েছে যাদের নিয়ে রীতিমতো চিন্তা শুরু হয়েছে তৃণমূল নেত্রীর। যত সময় এগিয়ে আসছে নির্বাচনের, ততই তিনি কাউকে আর বিশ্বাস করতে পারছেন না। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটকের উপর এবার মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অসন্তুষ্ট বলে খবর পাওয়া গেছে, যার ফলে জল্পনা তীব্র হয়েছে যে তাহলে কি এবার মলয় ঘটক তৃণমূল ত্যাগ করার মতো সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত কিছু জল্পনার পর্যায়ে রয়েছে। সেইভাবে তার দলবদল সংক্রান্ত কোনো খবর সামনে আসেনি। প্রসঙ্গত 26-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রীতিমতো নিত্য নতুন খবর আসছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধর্নায় বসে আছেন এসআইআর এর বিরুদ্ধে, যদিও বা তা নিয়েও সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন রয়েছে। এসআইআর কে আটকে তিনি কার সুবিধা করে দিতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর তার মধ্যে খবর পাওয়া গেল যে তৃণমূলের মধ্যে এবার মলয় ঘটককে নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সেই মলয় ঘটকের কাজে অত্যন্ত অসন্তুষ্ট, যার ফলে তার কাছ থেকে আইন দপ্তর নিয়ে নিয়েছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের একাধিক কাজে অসন্তুষ্ট তৃণমূল নেত্রী। একদিকে তার হাতে আইন দপ্তর এবং অন্যদিকে শ্রম দপ্তর রয়েছে। তবে সাম্প্রতিককালে মলয় ঘটকের নিষ্ক্রিয়তা প্রশ্ন তুলে দিয়েছে দলের অন্দরে। এমনকি তার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা রয়েছে বলেও বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। আর তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মলয় ঘটকের হাতে থাকা আইন দপ্তর নিজের হাতে নিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও বা এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি সামনে আসেনি। এমনকি মলয় ঘটক সম্প্রতি একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় থাকলে তারপর আর তাকে সেই ধর্না কর্মসূচিতে দেখতে পাওয়া যায়নি। তাই ক্রমশই গুঞ্জন বাড়ছে
তাহলে কি মলয়বাবু এবার বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে সকলে। রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্পের টাকা ইতিমধ্যেই অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 8ই মার্চ থেকে অনেকের মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেয়েছেন এবং সোমবার থেকে সরাসরি অ্যাকাউন্টেও সেই টাকা জমা পড়ছে। কিন্তু টাকা পাওয়ার এই প্রক্রিয়ার মাঝে সামনে এসেছে এক বড় অসঙ্গতি। দেখা যাচ্ছে যারা আগে থেকে অন্য সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যেও অনেকেই যুবসাথীর টাকা পেয়ে গেছেন। ফলে একই ব্যক্তির একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্য প্রকল্পের সুবিধা পাওয়া সত্ত্বেও যুবসাথী পাচ্ছে কারা? যুবসাথী প্রকল্পের আবেদন করার সময় ফর্মে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আবেদনকারীকে রাজ্য সরকারের অন্য কোনো আর্থিক সহায়তা পান কিনা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই অন্য প্রকল্পের সুবিধা পেলেও ফর্মের না অপশনটি বেছে নিয়েছেন। প্রাথমিকভাবে আবেদনপত্রগুলি যখন অনলাইনে নথিভুক্ত করা হয় তখন সেগুলির খুব বেশি যাচাই করা হয়নি বলেই অভিযোগ। মূলত আবেদনকারীর দেওয়া তথ্যের উপর ভরসা করে অনুমোদন দেওয়া হয়েছে, আর সেই কারণেই এখন অনেক ক্ষেত্রে একই সঙ্গে একাধিক প্রকল্পের টাকা ঢোকার ঘটনা সামনে এসেছে। এর আগেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি ভাতা যারা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে এবং শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত থাকা চলবে না। যদিও কৃষক বন্ধু প্রকল্পকে সরাসরি ভাতা নয়, কৃষকদের সহায়তার জন্য একটি আলাদা প্রকল্প হিসাবে ধরা হয়, তবুও নিয়ম অনুযায়ী এর সুবিধাভোগীদের যুবসাথীতে আবেদন না করাই উচিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এবং যুবসাথী এই 3 প্রকল্পেরই টাকা পাচ্ছেন। নিয়ম অনুযায়ী আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সেই সুবিধাও বন্ধ করে দেওয়া হতে পারে। যুবসাথী ফর্মে 3য় পয়েন্টে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তবে অতীতের কিছু ঘটনার দিকে তাকালে অন্য ছবিও দেখা যায়। অনেক সময় বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার ক্ষেত্রে দেখা গেছে প্রাপক মারা যাওয়ার পরেও দীর্ঘদিন সেই টাকা তোলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও মৃত ব্যক্তির নামে এটিএম থেকে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে, যদিও পরে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাউকে আইনি ঝামেলায় পড়তে হয়নি বা টাকা ফেরত দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে ভবিষ্যতে যদি প্রশাসন এ বিষয়ে কড়া যাচাই শুরু করে তাহলে যারা তথ্য গোপন করে একাধিক প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের ক্ষেত্রে সেই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। কবে থামবে মধ্যপ্রাচ্যের লড়াই তা নিয়ে ধোঁয়াশা ক্রমেই ঘন হচ্ছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলছেন যুদ্ধ থেমে গিয়েছে, পরক্ষণে আবার অন্যত্র দাবি করছেন এখনো চলতেই সংঘাত। অন্যদিকে ইরান বলছে আমেরিকা নয়, যুদ্ধ শেষ করবে তারাই। কিন্তু ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রদূত হোসেন হাসান মির্জার দাবি আমেরিকা বা ইরান নয়, এই লড়াই একটি ফোনেই থামিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রপ্রধানদের কাছে মোদী ফোন করলে সংঘাতে জবনিকা নামতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মির্জা জানিয়েছেন ইরান ও ইসরায়েলের রাষ্ট্রশক্তির কাছে মোদীর একটি ফোন সব সমস্যার সমাধান করে দিতে পারে। একটাই ফোন, কিন্তু কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন তিনি? এই প্রশ্নের জবাবে মির্জা বলছেন তার এই আত্মবিশ্বাস জন্মেছে পশ্চিম এশিয়ার দেশগুলির নেতাদের মধ্যে মোদীর প্রভাবের দিকটি লক্ষ্য করে। পাশাপাশি তাঁর দাবি আরব আমির শাহীর এই যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো অভিপ্রায় নেই। তার কথায় ওরা আমাদের মাটিতে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে, এটা একেবারেই মানা যায় না। প্রসঙ্গত ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান, কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমির শাহী, বাহরাইন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য ক্রমশই রাষ্ট্রবন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যেই সৌদি আরব পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিসাইল লঞ্চার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। যুদ্ধে শুধু ইরানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1000-এর বেশি মানুষের। তথ্য বলছে গত 5 দিন ইরান 500 ব্যালিস্টিক মিসাইল এবং 2000 ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের 2000-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল।
ইরান ও ইসরায়েল আমেরিকার যৌথ সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন। যুদ্ধের জেরে চরম জ্বালানি সংকট ও বিদ্যুতের ঘাটতি, এই ঘাটতি সামাল দিতে কার্যত জরুরি অবস্থার পথে হাঁটল দক্ষিণ এশিয়ার 3 দেশ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে এই দেশগুলি। বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয় করতে আগামী সোমবার থেকে সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আনা হচ্ছে ঈদ উল ফিতরের ছুটিও। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, আবাসিক হল, ক্লাসরুম ও এসি বন্ধ থাকলে বিদ্যুতের খরচ অনেকটা কমবে, পাশাপাশি রাস্তায় গাড়ির চাপ কমবে, বাঁচবে জ্বালানিও। এর মধ্যেই তেল মজুত করার হিড়িক রুখতে জ্বালানি বিক্রির উপর দৈনিক সীমা বেঁধে দিয়েছে ঢাকা। প্রতিবেশী পাকিস্তানেও ছবিটা চলছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, যাতায়াত কমাতে আগামী 2 সপ্তাহ স্কুল বন্ধ থাকবে, এমনকি বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে অনলাইনে। সরকারি কর্মীদের তেলের বরাদ্দে 50% কাটছাঁট করা হয়েছে। রাস্তার সরকারি গাড়ির সংখ্যা এক ধাক্কায় 60% কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা বাদে বাকি সরকারি দপ্তরে সপ্তাহে 4 দিন কাজ হবে এবং অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন। শাহবাজের কথায়, অর্থনীতি বাঁচাতেই কঠিন সিদ্ধান্ত নিতেই হতো। এদিকে অর্থনৈতিক সংকটে জেরবার শ্রীলঙ্কাতেও ফের বাড়ল তেলের দাম। কলম্বোর সরকারি তেল সংস্থা সেপেটকো জানিয়েছে, ডিজেল, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি 13 থেকে 25 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে যোগান ব্যাহত হওয়ায় এই অগ্নিমূল্য পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, বিশ্বব্যাপী যুদ্ধ আবহে রান্নার গ্যাসের দাম বেড়েছে। এর জেরে শুরু হয়েছে আকাল বাণিজ্যিক সিলিন্ডারের তীব্র সংকটে জেরবার দেশের কয়েক হাজার হোটেল ও রেস্তোরাঁ। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে মুম্বাই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের হোটেল মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার 10ই মার্চের মধ্যে গ্যাস না মিললে তারা দোকান গোটাতে বাধ্য হবেন। ইরান ও আমেরিকার দ্বন্দ্বের মধ্যে এশিয়ার পরিস্থিতি এখনো তপ্ত। বিশ্ববাজারে তেলের দাম চড়ছে, তার আঁচ এসে পড়েছে ভারতের হেসেলে। চেন্নাই এবং বেঙ্গালুরুর হোটেল সংগঠনগুলির দাবি, এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি সাফ জানিয়ে দিয়েছে যে তাদের ভান্ডার শূন্য। এর ফলে রেস্তোরাঁ তো বটেই, আইটি পার্ক বা কলেজের হোস্টেলের খাবার সরবরাহ বন্ধ হওয়ার মুখে। বিপাকে পড়েছেন সেই সব সাধারণ মানুষ, পড়ুয়া বা চিকিৎসকেরা যারা প্রতিদিন হোটেলের খাবারের উপর নির্ভর করেন। সংকট দানা বেঁধেছে মুম্বাই এবং গুরুগ্রামেও। মুম্বাইয়ের দাদর বা আজশির অনেক রেস্তোরাঁ গ্যাস বাঁচাতে মেনু থেকে বাদ দিয়েছে এমন সব পদ যার রাখতে অনেক সময় লাগে। কমিয়ে দেওয়া হয়েছে দোকানের কাজের সময়ও। জানা গেছে, পুনেতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঘরোয়া গ্যাসের যোগান ঠিক রাখতে শহরের গ্যাস চালিত শ্মশানগুলিও আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা। এদিকে গত সপ্তাহে সিলিন্ডারের দাম 115 টাকা এবং ঘরোয়া গ্যাসের দাম 60 টাকা বাড়ানো হয়েছে। এর জেরে নাজেহাল হোটেল ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত সুরাহা না হলে রেস্তোরাঁ শিল্পে বিপর্যয় নেমে আসবে। চাপ সামলাতে ময়নাদের নেমেছে কেন্দ্র। সোমবার পেট্রোলিয়াম মন্ত্রক তেল শোধনাগারগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে, তবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ঘরোয়া সিলিন্ডারকে। কালোবাজারে রুখতে একটি সিলিন্ডার বুক করার 25 দিন পর দ্বিতীয়টি বুক করার নিয়ম চালু করা হয়েছে। হোটেলগুলির সমস্যার কথা মাথায় রেখে একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। এখন দেখার, এই পদক্ষেপে হোটেলের উনুন আবার কবে স্বাভাবিকভাবে জ্বলে ওঠে।